বাঙালির জাতিসত্তা দীর্ঘদিন লালিত হয়ে স্বতন্ত্র ধারায় প্রতিষ্ঠা লাভ করে বাঙালি জাতি। সেই লক্ষ্যে বাঙালি জাতি মুক্তির সোপানে দাঁড়িয়ে অনাগত ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় অনড় হয়ে ওঠে। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালির জাতিসত্তা স্বাতন্ত্র্যবোধ চিরতরে মুছে দিতে ষড়যন্ত্রে মেতে ওঠে। ষড়যন্ত্র বাস্তবায়িত করার হীন প্রচেষ্টায় গোপনে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আসতে থাকে পূর্ব বাংলায়। তারপর 1971 সালের 25শে মার্চ গভীর কালো রাতে অপারেশন সার্চ লাইট নামে বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়ে হানাদার বাহিনী। শুরু করে গণহত্যা, রক্তাক্ত হয় বাংলা আর বাঙালি। বাঙালি জাতি তার স্বদেশের বুকে এমন বর্বরচিত নৃশংস হত্যাকাণ্ড দেখে হতবাক হয়ে পড়ে। এমন সময় চট্টগ্রামের কালুরঘাটস্থ স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সেনানী মেজর জিয়াউর রহমানের দীপ্ত কণ্ঠে ইথারে ইথারে ভেসে আসে স্বাধীনতার ঘোষণা। প্রতিধ্বনিত হয় আকাশে বাতাসে, দোলে ওঠে বঙ্গোপসাগরের উত্তাল ফেনিল তরঙ্গমালা। বিদ্রোহী হয়ে ওঠে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সৈনিকেরা। জেগে ওঠে বীর বাঙালি, হাতে তুলে নেয় তীর, ধনুক, লাঠি, সরকি, বল্লম। এক নালা দুনালা বন্দুক হাতে ঘর থেকে বেরিয়ে আসে জাগ্রত স্বাধীনতাকামী জনতা। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিদ্রোহী বাংলা, বিদ্রোহী বাঙালি। ঘরে ঘরে গড়ে তোলে দুর্গ, গড়ে তোলে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্র। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলার নাম কুষ্টিয়া। কুষ্টিয়াকে সাহিত্য ও সংস্কৃতির রাজধানী বলা হয়। কবি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি আর মরমী সাধক লালন শাহের মাজার কুষ্টিয়ার ইতিহাস ঐতিহ্যের নিদর্শন বহন করে চলেছে। কুষ্টিয়ায় একদিকে পদ্মা, আরেকদিকে মাথাভাঙা নদী, বুক চিড়ে বয়ে গেছে ইছামতি। এখানকার মানুষ স্বভাবত সংস্কৃতিবান, আবার এই সংস্কৃতিবান মানুষেরাই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে। ইংরেজ বেনিয়া নীলকরের বিরুদ্ধে এখানকার সংগ্রামী মানুষ বারুদের মতো জ্বলে উঠেছিল। কুষ্টিয়ায় সংগ্রামের আখ্যানে রয়েছে তার দীর্ঘ ইতিহাস। 1971 সালের 25শে মার্চ মেজর শোয়েবের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনীর 27 বেলুচ রেজিমেন্টের 2 শতাধিক সৈনিক যশোর সেনানিবাস থেকে কুষ্টিয়ায় আসে। প্রথমেই হানাদার বাহিনী পুলিশ লাইন আক্রমণ করে বাঙালি পুলিশদের নিরস্ত্র করে। তারপর পুলিশ লাইন দখল করে নেয়। ডিউটিরত কতিপয় বাঙালি পুলিশের একটি দল অস্ত্র নিয়ে বিভিন্ন গ্রামে আশ্রয় নিতে সক্ষম হয়। তারপর বাঙালি পুলিশ সংগঠিত হয়ে প্রতিরোধ যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। পান্টি বাজার ছিল মুক্তিযোদ্ধাদের একটা অভয়ারণ্য। ওখানে প্রচুর মুক্তিযোদ্ধার সমাবেশ হতো এবং সবসময় মুক্তিযুদ্ধের কমান্ডারগণ এবং মুক্তিযোদ্ধারা ওই পান্টি বাজারটাকে কেন্দ্র করেই তারা সবসময় থাকতো। 6 ডিসেম্বর ওরা খুব ভোরবেলা ওরা নদী ক্রস করবে, এই নিউজটা আমরা আগের দিন রাত্রে আমরা পেয়ে যাই। পেয়ে গেলে আমরা মুক্তিযোদ্ধারা 2 ভাগে ভাগ হয়ে, এক ভাগ থাকে হলো পশ্চিম পাড়ে আর আরেক ভাগ থাকে পূর্ব পাড়ে। আমরা ছিলাম পশ্চিম পাড়ে। তো যখন পাকারমিরা নদীটা ক্রস করার জন্য সম্পূর্ণ পাকারমিরা নদীর ভিতরে নেমে ওরা সাঁকো দিয়ে পার হচ্ছে, এমন সময় 2 পাশ থেকে অ্যাটাক শুরু হয়। বেলা 2টা পর্যন্ত একভাবে ওদের সাথে গোলাগুলি চলে এবং ওরা প্রচুর হতাহত হয়। তা আমরা পিছনে আমাদের একটা ক্যানেল ছিল, আমরা ক্যানেলটা বাড়ি পার উঠে আমরা 8-10 জন দেখার জন্য দেখি যে খাকি, শুধু খাকি। ওরা আমাদের ইনমেন্ট আমাদের একজন সৈনিক গেরিলা যোদ্ধা, নামকরা যোদ্ধা শাবক বিন আলমকে ধরে ফেলছে এবং একজন ইঞ্জিনিয়ার ছিল আমাদের সাথে, আমাদের শহীদুল ইসলাম ইঞ্জিনিয়ার, ওনাকে মেরে ফেলছে। আর আমাদের যে ব্রাশটা যখন আমাদের দেখার সঙ্গে সঙ্গে ওরা 3-4টি LMG দিয়ে আমাদের ব্রাশ করা শুরু করলো।
আমরা একবারে 15-20 জন আমরা তখন ফায়ার শুরু করলাম, ওরা তখন স্টপ হয়ে ওরা তখন আস্তে আস্তে মানে গুলি চালাতে শুরু করলো। এদিকে দখলদার বাহিনী কয়েকটি দলে বিভক্ত হয়ে জেলা স্কুল, টেলিগ্রাফ অফিস, সদর থানা ও আড়ুয়াপাড়া ওয়্যারলেস অফিস দখল নিয়ে শক্ত ঘাঁটি গড়ে তোলে। তারপর হানাদার বাহিনী টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়। ২৬ মার্চ এক নাগাড়ে ৩০ ঘন্টার জন্য কারফিউ জারি করে। শহরে সশস্ত্র টহল দিতে থাকে দখলদার বাহিনী। চুয়াডাঙ্গার ডিঙেদাতে যখন ছিল ইপিআরের একটা ঘাঁটি, সেই ইপিআরের সেই দায়িত্বে ছিলেন তখন মেজর আবু উসমান চৌধুরী। পরবর্তীতে উনি অল্প দিনের জন্য আমাদের ৮ নম্বর সেক্টরের কমান্ডারও দায়িত্ব পালন করেন এবং উনি তখন রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে আলাপ আলোচনা করে তখন ওনারা করলো যে কুষ্টিয়া আমরা আক্রমণ করব এবং ২৮ তারিখে আক্রমণ করার কথা ছিল। ওই দিনকে ওই দায়িত্বটা দেওয়া ছিল আমাদের ক্যাপ্টেন AR আজম চৌধুরীকে। ক্যাপ্টেন AR আজম চৌধুরী সে যখন দৌলতপুরের দিকে আসতে যেয়ে তার ওই দিনকে বাধাপ্রাপ্ত হওয়াতে উনি আর ওই দিনকে আসতে পারলো না। ২৮ তারিখে, ২৯ তারিখেও আসতে পারলো না। ৩০ তারিখে আমাদের কুষ্টিয়াতে সম্মিলিতভাবে সারা রাত ধরে ফাইট চলছে। ৩১ তারিখেই সকালের মধ্যেই আমাদের কুষ্টিয়া মোটামুটিভাবে মুক্ত হয়ে গেল এবং তারা তখন ওয়্যারলেস থেকে পালায়ে চলে আসছে জেলা স্কুলে, পুলিশ লাইন থেকে পালায়ে চলে আসছে জেলা স্কুলে, থানার থেকে পালায়ে চলে আসছে জেলা স্কুলে এবং জেলা স্কুল থেকে এরা সংঘবদ্ধভাবে জেলা স্কুলের উপরে আক্রমণ করা হলো। ওদের রেশন সাপ্লাই সব বন্ধ করে দেওয়া হলো। ওরা তখন ভীত সন্ত্রস্ত হয়ে ভোর রাতের দিকে কিছু ওরা পালানোর চেষ্টা করলো এবং আমাদের বৃত্তিপাড়া, শেখপাড়া ওখানে তো ব্রিজ উড়াই দেওয়া হলো যাতে ওরা যেতে না পারে। ওদেরকে গ্রামের লোক ঢাল, সরকি, বল্লম দিয়ে খুঁচায় খুঁচায় সমস্ত মারা হলো। আর যেগুলো এখানে জেলা স্কুলে ছিল আমরা এদেরকে সমূলে ধ্বংস করে দিলাম একেবারে। এবং ৩১ তারিখেই তারা সম্পূর্ণভাবে এক কোম্পানি সোলজার, একটি সোলজারও জীবিত কুষ্টিয়ার থেকে ফিরে যায় নাই। এবং ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত সারা বাংলাদেশ পাক হানাদার বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও একমাত্র জেলা কুষ্টিয়া যেটা সম্পূর্ণরূপে মুক্ত ছিল। কুষ্টিয়ার মুক্তিকামী ছাত্র জনতা সংগঠিত হয়ে সাহসে বুক বেঁধে কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসে। সেই সাথে পাকিস্তানি সৈন্যদের নির্বিঘ্নে চলাচলে বাধা সৃষ্টি করার লক্ষ্যে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রতিবাদ জানাতে থাকে। ১৯৭১ সালের ৩০ মার্চ খুব ভোরে কুষ্টিয়ার দামাল ছেলেরা কুষ্টিয়া জেলা স্কুলে পাকিস্তানি হানাদার বাহিনীর ঘাঁটিতে প্রচণ্ড হামলা চালায়। শুরু হয় দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ। এ যুদ্ধে নিহত হয় অনেক শত্রু সেনা। হানাদার বাহিনী নিরুপায় হয়ে যশোর ক্যান্টনমেন্টের সাহায্যের জন্য বার্তা পাঠায়, কিন্তু সাহায্য চেয়ে ব্যর্থ হয়। দামাল ছেলেদের আক্রমণে টিকতে না পেরে ১ এপ্রিল পাকিস্তানি বাহিনী কুষ্টিয়া ছেড়ে পালিয়ে যায়। ডিসেম্বরের ৬ তারিখে যশোর ঝিনেদা মুক্ত করে মিত্র বাহিনী যখন আমাদের কুষ্টিয়ার দিকে আসে, আমাকে প্রথম ট্যাঙ্কে আমাকে তুলে নেয়। তো তুলে নিয়ে ওদের সাথে আমি আসি। আসার পরে ট্যাঙ্কগুলো যখন চোরহাঁসের ব্রিজের এ পাশে আসে তখন পাক সেনা ব্রিজের সাথে ডিনামাইট ফিট করে রাখে। তো যখনই 4টে ট্যাঙ্ক ভিতরে প্রবেশ করে তখন ওরা ডিনামাইট চার্জ করে ব্রিজটা ভেঙে দেয়। তো ব্রিজটা ভেঙে দেওয়ার পরে ওখানে মিত্র বাহিনী প্রায় মনে হয় ৮-৯ জন সৈন্য মারা যায়। কুষ্টিয়ার শত্রুমুক্ত হলে জনমনে আশা সঞ্চারিত হয়। এই মুক্ত কুষ্টিয়ার বৈদ্যনাথ তলায় ১০ই এপ্রিল গঠিত হয় অস্থায়ী বাংলাদেশ সরকার। কুষ্টিয়ায় অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হওয়ার সংবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এ সংবাদ শুনে পাকিস্তানি সামরিক জান্তা সরকার ক্ষিপ্ত হয়ে ওঠে, যার ফলে দফায় দফায় বিমান হামলা চালায় কুষ্টিয়ায়। ১৬ দিন পর আবারও কুষ্টিয়া দখলে নেয় পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর মেতে ওঠে গণহত্যায়। আমাদের মূল ঘাঁটি ছিল ভেড়ামারা থেকে ২০ মাইল দূর শেরপুর নামক এক জায়গায়। আমরা ভেড়ামারাতে একটা পরিকল্পনা করি ৭ তারিখে যে আমরা কয়েকটা বাড়ি রেড দিব। তা আমরা ৭ তারিখে রাত্রি পাশে ভেড়ামারা থেকে ২ মাইল দূরে কাজীপুর নামে এক জায়গায় রাত্রি অবস্থান নিই। সেখানে অবস্থান নেওয়ার পরে সকালবেলায় যখন জানতে পারলাম ভেড়ামারা মুক্ত হয়েছে, আমরা যখন ভেড়ামারা আসি পরক্ষণে জানতে পারি ভেড়ামারা রেলগেটে পাকারমিরা অবস্থান নিয়েছে। অর্থাৎ পার্শ্ববর্তী স্টেশন পাকশি থেকে ট্রেনে আসার সময় রেল লাইন উঠাই দেওয়ার ফলে তারা পড়ে যায়। তখন তাদের সঙ্গে আমাদের সকাল ৭টা থেকে প্রায় ১টা পর্যন্ত
সংঘর্ষ হয়। ওরা 8-10 জন ছিল, আমরাও 50-60 জন ছিলাম। ওরা রেল লাইনের উপর অবস্থান নেয়, একটা গেট আছে এবং পাশে গোরস্থান, এর মধ্যে ওরা ছিল। আমরা নিচে লাইন পজিশনে তাদের সঙ্গে যুদ্ধ করি এবং সকাল 8টা থেকে 1টার মধ্যে ওদের গোলাবারুদ ফুরায় যায়। তারা বেশ কিছু আহত হয় এবং আমাদের কাছে আত্মসমর্পণ করে। আমাদেরও জেলা নেতা রাশেদুল আলম সাহেব ওই যুদ্ধে আহত হন, ওনার হাতে 2টা গুলি লাগেন। তারপরে এই সমস্ত যারা আমাদের হাতে ধরা পড়ে তাদেরকে আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করি। কিছু জনগণও পিটাই মারে। তাদের এইভাবে এখানকার যুদ্ধটা সমাপ্তি, পরবর্তী পর্যায়ে ভেড়ামারাটা মুক্ত হয়ে যায়। বীর মুক্তিযোদ্ধারা দখলদার বাহিনীর হত্যাকাণ্ডের প্রতিশোধে মরিয়া হয়ে ওঠে। সেই লক্ষ্যে 4 সেপ্টেম্বর আলামপুরে পাকিস্তানি হানাদার বাহিনীকে আক্রমণ করে। হানাদার বাহিনী পাল্টা গুলি ছুঁড়তে থাকে। দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল যুদ্ধ। কুষ্টিয়া শহর থেকে অনেক দূরে দুর্গম অঞ্চল বংশীতলা গ্রাম। 5 সেপ্টেম্বর এই গ্রামে হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়। বংশীতলা যুদ্ধে 50 জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। হানাদার বাহিনীর গুলিতে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাও শাহাদাত বরণ করেন। পোড়াদহ ইউনিয়নের দোস্তপুর ব্রিজ, যে ব্রিজে রাজাকার মিলিশিয়া বাহিনী যৌথভাবে ওই ব্রিজটা পাহারা দিত এবং দিনে রাত্রে অহর্নিশি তারা গ্রামের ভিতরে ঢুকে বিভিন্ন ধরনের অত্যাচার এবং নিপীড়ন করত, আগুন দিয়ে জ্বালাতো। তো এইটাকে প্রতিরোধ করাই শুধু না, ওদেরকে ধরে আটকানোর জন্য কিন্তু আমরা 3টা গ্রুপে ভাগ করে আমরা এক রাত্রে, এটা নভেম্বর মাসের 3rd উইকে আমরা ওদের ওই রাত্রি প্রায় 1:30টার দিকে ওই ব্রিজে অ্যাটাক করি। 3টা সাইড থেকে আমরা যে অ্যাটাক করি, তো ওখান থেকে আমরা 17 জনকে মিলিশিয়া এবং রাজাকার ওদেরকে আমরা ধরে ওখানেই আমরা যারা সবচেয়ে অত্যাচারিত বলে পরিচিত ছিল ওদেরকে ধরে নিয়ে এসে আমরা কিছু তাৎক্ষণিকভাবেই তাদের যা বিচার করার দরকার করে ফেললাম। আমরা রাত্রি একটা বাড়িতে ছিলাম, সেই বাড়িতে থাকা অবস্থায় ওরা ভোরের দিকে যে কোনোভাবেই হোক তারা পালায় যেয়ে শহরে খবর দিয়েছে ওদের ক্যাম্পে। তারপরে বেশ 10টার ভিতরে মিলিটারি চলে আসছে, ওই গ্রামের অর্ধেক গ্রাম পুরাই দিয়ে চলে গেল। দোস্তপুর ব্রিজটা এখনও কুষ্টিয়া জেলার ভিতর খুব বড় একটা যুদ্ধ বলে পরিচিত। অনেকগুলো পাক বাহিনীর দোসরদেরকে আমরা ধরতে পেরেছিলাম, তাদেরকে অনেককে আমরা যথাযথ বিচার করতে পেরেছিলাম, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পেরেছিলাম। এটা আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট। 18 সেপ্টেম্বর কুষ্টিয়া শহরের মিলপাড়ায় কোহিনুর ভিলায় নৃশংস হত্যাকাণ্ড চালায় হানাদার বাহিনী। এতে শিশুসহ 16 জন শাহাদাত বরণ করেন। হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে মুক্তিযোদ্ধারা 27 সেপ্টেম্বর হানাদার বাহিনীর উপর আক্রমণ করে। রাজাকারদের সহায়তায় হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে। দুপক্ষের মধ্যে শুরু হয় গোলাগুলি। হানাদার বাহিনীর গুলিতে 3 জন মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেন এবং 6 জন মুক্তিযোদ্ধা পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের হাতে বন্দী হন। পরবর্তীতে বন্দী মুক্তিযোদ্ধাদের মরদেহ বৃত্তিপাড়া বৌদ্ধভূমিতে পাওয়া যায়। কুষ্টিয়া সদর থানা দুর্বাসারা জায়গায় আমাদের ঘাঁটি ছিল প্রশিক্ষণের, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো। এইটাকে পাক আর্মি নিশ্চিহ্ন করার জন্য একটা পরিকল্পনা আমাদের কাছে খবর আসে। আমরা সেভাবে প্রস্তুত ছিলাম। 5 সেপ্টেম্বর আমরা একটা খবর পেলাম যে ভোর রাত্রে ওরা আমাদের এই দুর্বাসারা এসে ওরা আমাদের ঘাঁটিতে আক্রমণ করবে। আমরা পূর্ব প্রস্তুতি হিসাবেই আমরা বংশীতলা নামক জায়গায় আমাদের অবস্থান নেই। আস্তে আস্তে ওরা 8:30 9টার দিকে মার্চ করে আসে এবং ওইখানে যুদ্ধটা হয়। 2-3 ঘন্টা যুদ্ধটা চলে এবং ক্যাজুয়ালিটি ওখানেই হয়। আমাদের ছেলেরা যারা পুকুর পাড়ে অবস্থান নিয়েছিল তারা সেই অ্যাম্বুশে পাক আর্মির লোকজন অ্যাম্বুশে পড়ে যায় এবং এলএমজির ব্রাশে পাক আর্মির অফিসার সহ অনেকেই তারা নিহত হয়। আমাদের একটু ছেলেরা ওই নিহত হওয়ার পরে ওদের অস্ত্রশস্ত্র জিনিস আনার জন্য কিছুটা উৎসাহী হয়ে পড়ার কারণে ওদের যে কাভারিং গ্রুপ ছিল সেই কাভারিং গ্রুপের গুলিতে পরে আমাদের 7-8টা ছেলে মুক্তিযোদ্ধা ওখানে শাহাদাত বরণ করেন।
প্রতিশোধ নিতে মুক্তিযোদ্ধারা 26শে নভেম্বর রাজাকার ক্যাম্পে আক্রমণ করে 2 রাজাকারকে হত্যা করে। এ খবর পেয়ে হালসা ও বিত্তিপাড়া ক্যাম্পের হানাদার বাহিনী ও মিলিশিয়া বাহিনী একত্রিত হয়ে 27শে নভেম্বর আড়পাড়া আক্রমণ করে। মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে শুরু হয় উভয় পক্ষে তুমুল যুদ্ধ। এই যুদ্ধে 2 জন মুক্তিযোদ্ধা শহীদ হন ও 1 জন পথচারী মারা যান। এ যুদ্ধ করিমপুর আড়পাড়া যুদ্ধ নামে পরিচিত। কুষ্টিয়া জেলার সদর উপজেলা এবং কুমারখালীর উপজেলার অংশ বিশেষ এই যুদ্ধটা সংগঠিত হয় পাকিস্তানি হানাদারদের সাথে। তো আমি ওই যুদ্ধে একজন কমান্ডার হিসাবে, যোদ্ধা হিসাবে অংশগ্রহণ করি। এই যুদ্ধটা শুরু হয় সকাল 8টার মধ্যে, কারণ কুষ্টিয়া এই অঞ্চলটা, দক্ষিণ অঞ্চলটা ছিল পাক হানাদার বাহিনীর নজরে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। যেহেতু এখানেই মুক্তিযোদ্ধারা সর্বক্ষণ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল। 6ই ডিসেম্বর এই অঞ্চলটা মুক্তিযোদ্ধা নিধন করার লক্ষ্যে, এই আক্রমণটা করার লক্ষ্যে এই অঞ্চলে প্রবেশ করেন এবং কুশলীবাসা করিমপুর ঘাট পার হয়ে যখন কুশলীবাসা আসে, এখানে এসে উনি মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পড়ে। তারা আর আগাতে পারে নাই। মুক্তিযোদ্ধাদের আক্রমণের কারণে তারা পিছু হটতে বাধ্য হয় এবং 10টা থেকে 3টে পর্যন্ত করিমপুর ঘাটে মুক্তিযোদ্ধাদের সম্মুখ সমরে যুদ্ধ অংশগ্রহণ করে। 6 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সঙ্গে হানাদার বাহিনীর জায়গায় জায়গায় খণ্ড খণ্ড যুদ্ধ হয়। এসব যুদ্ধে 11 জন পাকিস্তানি বাহিনী নিহত হয়। শত্রুপক্ষের গুলিতে 2 জন মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেন। 1971 সালের 13ই জুন বিকাল 4:30টার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ধর্মদা ব্যাঙ্গাড়ির মাঠে পাক বাহিনী, মিত্র বাহিনী এবং মুক্তিযোদ্ধার সাথে একই সাথে যুদ্ধ শুরু হয়। রাত 8:30টার সময় শহীদ শামসুল হক, তারপরে সরাফ হোসেন, শহীদুল ইসলাম, এদের আর আমরা 3 জনকে পাই নাই। সেই 3 জনকে তারা জ্যান্ত অবস্থায় ধরে নিয়ে যায়। এই যুদ্ধতে মিত্র বাহিনী শিকারপুর থেকে সেলিং মারে, আমরা এদিক থেকে প্রোটেকশন দিই। তার মাধ্যমে এই পাক বাহিনীরা পরাস্ত হয়। এই কঠিন যুদ্ধে অনেক সৈন্য আপনার নিহত হয়, পাকিস্তানি সৈন্য। সেই সৈন্য ট্রাক যোগে তারা আপনার উদ্দেশ্যে, পাকশির উদ্দেশ্যে নিয়ে যায়। কুষ্টিয়ার বিভিন্ন রণাঙ্গনে সহযোদ্ধাদের হারিয়ে বীর মুক্তিযোদ্ধারা প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। জলে স্থলে এমনকি হানাদার বাহিনীর বাংকারে বাংকারে জীবন মরণ আঘাত করতে থাকে বীর মুক্তিযোদ্ধারা। এক পর্যায়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। অবশেষে ভীরু কাপুরুষের মতো পাকিস্তানি বাহিনী 10 ডিসেম্বর রাতের আঁধারে ভেড়ামারা হয়ে পাকশির দিকে পালিয়ে চলে যায়। 11 ডিসেম্বর কুষ্টিয়া হানাদার মুক্ত হয়। আমি যুদ্ধকালীন সময়ে খুকসা থানা মুজিব বাহিনীর কমান্ডার ছিলাম এবং আমার নেতৃত্বেই এই খুকসা থানা মুক্ত হয়। জুলাই মাসের শেষে ট্রেনিং নিয়ে আমি সেপ্টেম্বরের প্রথম দিকে আমি বাংলাদেশে ঢুকি। আমার সাথে সহ মুক্তিযোদ্ধা ছিল। একজনের নাম KM মুদাচ্ছের আলী আঞ্জু, একজন নুরুল ইসলাম দুলাল, একজন সদরউদ্দিন খান, আর একজন রোকনউদ্দিন বাচ্চু, আর একজন রবিউল ইসলাম মজনু এবং আমি, এই 6 জন আমরা থানায় ঢুকি এবং আমাদের অস্ত্রশস্ত্র কম ছিল বলে আমরা স্থানীয় রাজাকারদের কাছ থেকে অস্ত্রশস্ত্র নেওয়ার পরিকল্পনা করি। আমরা নদীর ওপারে পশ্চিম পারে উসমানপুর গ্রামে এক রাজাকারের বাড়িতে আক্রমণ করে সেখানে রাজাকারদের কাছ থেকে 2টো অস্ত্র ছিনিয়ে আনি। এর পরবর্তীতে আমরা মুরাগাছা রাজাকার ক্যাম্প অ্যাটাক করি। অ্যাটাক করলে সেখান থেকে আমরা যুদ্ধ করি। আমরা যুদ্ধ শুরু করার পরে রাজাকাররাও সেখানে গুলি ছোড়া শুরু করে এবং ভোর যখন হয়ে যায় তখন আমরা স্থানীয় জনগণকে সাথে নিই। আর যখন দেখছি রাজাকাররা আর গুলি চালাচ্ছে না, তখন আমরা ক্যাম্পে যাই, দেখি রাজাকাররা সব কিছু ফেলে অস্ত্রসহ পালিয়ে গেছে। বিজয়ের পর হাসি মুখে সগৌরবে শত্রুমুক্ত কুষ্টিয়ার মুক্তাঞ্চলে প্রবেশ করে বীর মুক্তিযোদ্ধারা।
মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিকামী মানুষের মহামিলন ঘটে কুষ্টিয়ার মাটিতে। একই দিনে শত্রুমুক্ত হয় টাঙ্গাইল জেলা। এ খবর সারা দেশে ছড়িয়ে পড়ে, ফলে মুক্তিযোদ্ধাদের মনোবল আরও বেড়ে যায়। সেই সাথে সমগ্র দেশবাসী হানাদার মুক্ত স্বদেশ দেখার প্রতীক্ষার প্রহর গুনতে থাকে। 1971 সালের 11 ডিসেম্বর কুষ্টিয়ার মুক্তিযোদ্ধাদের বিজয় গৌরব সমুজ্জ্বল হয়ে রয়েছে। 1971 সালের বীর বাঙালির বীর গাথা ইতিহাসের পাতায় রক্তাক্ষরে লেখা থাকবে চিরদিন। বীর বাঙালির বীর গাথা রচিত হয় শহীদদের রক্তরেখায়, কবির কবিতায় বিজয় গাথা ঝংকৃত হয় শিল্পীর গানে গানে।